সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকাল 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের। বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। তবে সকাল থেকেই থাকবে নানা কর্মসূচি, সাংস্কৃতিক নানা পরিবেশনা থাকবে মূল মঞ্চে। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের উল্টো পাশে তৈরি হচ্ছে মঞ্চ, চলছে আশেপাশের এলাকার সাজসজ্জাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান আয়োজনে থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং জাতীয় সংসদ সচিবালয়। গণ অভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। 5 আগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই। বরাবরের মতোই সরকার সতর্ক করে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানান তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি আছে বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পার হতে চলল 1 বছর। গেল বছরে 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি স্বীকার করে তিনি বলেন, 5 আগস্টের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করা হবে। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। মব ভায়োলেন্সে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, নির্বাচন পর্যন্ত বিশেষ অভিযান চলবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। 7 কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান এই কথা জানান। ইউজিসির সদস্য তানজিম উদ্দিন খান বলেন, 7 কলেজের বিভাগ ও আসনের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শেষ করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার আরও একটি রিপোর্ট। 2017 সালে রাজধানীর 7 কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। এরপর থেকে নানা সমস্যা ও দাবি তুলে আন্দোলনে নামে এসব কলেজের শিক্ষার্থীরা। সবশেষ গেল মার্চে আবারও রাস্তায় নামলে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। সোমবার সকালে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব জানান, বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে প্রস্তাবের কাঠামো বাস্তবায়ন করা সম্ভব। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত কাঠামো রূপরেখার বিষয়গুলি চূড়ান্ত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন অধ্যাদেশের খসড়া এই বিভাগে প্রেরণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছিল। যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আগের সরকারের সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিম উদ্দিন খান বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। 7 কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল
সেটারও কোনো আইনি ভিত্তি ছিল না। আসন সংখ্যা যেহেতু আমরা কাজগুলো করছি এবং এখনো আমরা কি ধরনের ডিসিপ্লিন রাখবো সেগুলো এখন আলোচনা সাপেক্ষে এবং অবকাঠামো যে আছে সেগুলো আবার রিঅ্যাসেসমেন্ট করার পরে আমরা আসলে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেব। সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 4 আগস্ট 2024-এর এই দিনে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে প্রাণ হারান শতাধিক ছাত্র জনতা। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা গণভবন অভিমুখী লং মার্চ কর্মসূচি এগিয়ে আসে আরও একদিন। 6 নয় 5 আগস্টে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে লাখো ছাত্র জনতা। আরও জানাচ্ছেন এম এ আজিম। 4 আগস্ট সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। হাসিনা পদত্যাগের দাবিতে এ ডাক আসে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শিক্ষার্থীদের এ ডাকে সাড়া দিয়ে বিপ্লবী ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে সারা দেশে। শাহবাগে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শুধু রাজধানী নয়, দেশের 18 জেলায় হয় ব্যাপক সংঘর্ষ। এদিন বুলেটবিদ্ধ হয়ে প্রাণ হারান 114 জন। 6 আগস্ট লং মার্চ কর্মসূচি একদিন আগেই পালনের ঘোষণা আসে সমন্বয়কদের থেকে। ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। কারফিউ উপেক্ষা করে রাজধানীতে 5 আগস্ট ঢল নামে লাখো মানুষের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। জুলাই গণহত্যা মামলার দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন ঢাকা কলেজের এই শিক্ষার্থী। জবানবন্দিতে ইমরান বলেন, শেখ হাসিনার ওই আদেশের পর চিকিৎসা অবহেলার শিকার হন তিনি। এমনকি অন্য হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চাইলেও ছাড়পত্র তাকে দেয়া হয়নি। 19 জুলাই আন্দোলনের সময় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে তার পায়ে গুলি লাগে। ওই সময় তার সামনে পুলিশের গুলিতে নিহত হয় 2 জুলাই যোদ্ধা। পায়ে গুলি নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে পরে পঙ্গু হাসপাতালে ভর্তি হন ইমরান। হাসপাতালে নেয়ার পথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে তাদের অ্যাম্বুলেন্স থামিয়ে অ্যাম্বুলেন্স থেকে একজনকে গ্রেফতার করা হয়। সাক্ষ্য শেষে তার জীবনের এই অবস্থার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সে সময় পুলিশ প্রধানকে দায়ী করেন। ইমরানের জবানবন্দির সময় কাঠগড়ে উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবরিনা, ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে কিনা আর কে কে সাক্ষ্য দিচ্ছেন আজ? জেসিকা, যেমনটি বলছিলাম যে আজকে সকাল থেকে কিন্তু ঠিক 11:30 থেকে আসলে আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং ইতোমধ্যে প্রথম যে সাক্ষী আজকের আব্দুল্লাহ আল ইমরান, তার সাক্ষ্য গ্রহণ এবং আসামি পক্ষ থেকে জেরা করা হবে সেটিও আসলে শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় জনের যে সাক্ষ্য গ্রহণ সেটি চলছে। দ্বিতীয় জন হচ্ছে আজকে একজন নারী, যিনি হচ্ছেন জুলাই আহত হয়েছিলেন, তিনি চোখে দেখতে পারেন না, তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন। একটু যদি বলতে চাই যে প্রথম যে সাক্ষ্য গ্রহণ হয়েছে, তো প্রথম সাক্ষী আব্দুল্লাহ আল ইমরানের সময় কিন্তু আসলে তিনি বলেছেন যে তিনি বিভিন্ন হাসপাতাল আসলে ঘুরেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা যখন জুলাই আহতদের দেখতে আসে তখন নো রিলিজ নো ট্রিটমেন্ট বলেন এবং পরবর্তীতে এটি হচ্ছে তার চিকিৎসায় আসলে বড় প্রভাব পড়ে, অর্থাৎ বিভিন্ন চিকিৎসা
চিকিৎসালয়ে তিনি বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে তার সঠিক চিকিৎসা আসলে পায় না, পরে অবহেলার কারণে তিনি এখন পঙ্গু। তো এরপরে যে আসামি পক্ষ অর্থাৎ ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী যিনি আমির হোসেন, তিনি তাকে বিভিন্নভাবে আসলে জেরা করেন। তিনি এই জিনিসগুলো উঠিয়েছেন যে নো রিলিজ নো ট্রিটমেন্ট, তিনি কি আসলেই শেখ হাসিনাকে বলতে শুনেছেন কিনা, বা তিনি যে তার আসামি পক্ষে যে তার কাছে কি শেখ হাসিনার যেহেতু যে আব্দুল আলী ইমাম তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনার বিভিন্ন ভিডিও ফুটেজ, আসাদুজ্জামান খান কামালের বিভিন্ন ভিডিও ফুটেজ তিনি দেখেছেন, তিনি বলেছেন যে এটি আদালতে তিনি পেশ করতে পারবেন কিনা। তিনি বলেছেন যে আদালত যদি চায় তাহলে তিনি পেশ করতে পারবেন। এবং পরবর্তীতে আসলে তার জেরা শেষ হয়ে এখন হচ্ছে পারভিন নামে একজন নারী, তিনিও জুলাই যোদ্ধা, তিনিও জুলাই আন্দোলনের সময় আসলে আহত হয়েছেন, তার সাক্ষ্য গ্রহণ মাত্র আসলে শুরু হয়েছে। তো যখন সাক্ষ্য গ্রহণ তার শেষ হবে তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো যে তার সাক্ষ্য গ্রহণে আসলে কিভাবে সে জুলাইয়ে আহত হয়েছে, কিভাবে তার তিনি কি আসলে জুলাই অভ্যুত্থানে আসলে কি দেখতে পেয়েছেন। তো যখন হচ্ছে সাক্ষ্য গ্রহণ শেষ হবে তখন আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানতে পারবো যে আসলে এই সাক্ষ্য গ্রহণে আসলে কি তথ্য উঠে এসেছে। তো এখন এই ছিল সর্বশেষ খবর। জেসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। ৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে মানিক মিয়া এভিনিউয়ে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, প্রস্তুতি কতদূর এগিয়েছে আর সার্বিক আয়োজন সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আমরা দেখছি যে ইভেন্ট ম্যানেজমেন্টে যারা কর্মচারীরা আছে তারা কিন্তু সকাল থেকে এখানে কাজ করছেন এবং তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু মোটামুটি এগিয়ে চলছে, যেহেতু এখনও 10-12 ঘন্টা সময় হাতে রয়েছে, ফলে এর মধ্যেই তারা শেষ করবার আপ্রাণ চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে দেখছি। এবং ইভেন্ট ম্যানেজমেন্টের বড় ধরনের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছেন, যেহেতু এখানে আগামীকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরাসরি উপস্থিত থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। একই সাথে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকবেন, ফলে এখানে বড় একটি গ্যাদারিং হবে। সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন এবং সেখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা রাখছেন। আমরা দেখতে পাচ্ছি সাদা পোশাকের গোয়েন্দা কর্মকর্তারাও কিন্তু আশেপাশে ভিড় করছেন। একই সাথে টহল আমরা দেখছি যে পুলিশ যারা রয়েছে এবং র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে টহল দিচ্ছে। একই সাথে মানিক মিয়া এভিনিউয়ের যে একটা অংশ ইতিমধ্যে বন্ধ করে বাকি অংশটাতে তারা প্রস্তুতি শুরু করেছেন এবং অপর যে অংশটি সেটিতে কিন্তু দুভাগ করে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রেখেছেন। তবে আগামীকালকে হয়তো সকাল থেকেই পুরো রাস্তাটি বন্ধ করে দেওয়া হতে পারে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনের যে অংশটি রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে কিভাবে গাড়ি পার্কিং করা হবে, মেহমান যারা আসবে তাদেরকে কিভাবে রিসিভ করা হবে, সেসব বিষয়গুলো কিন্তু এখানে তারা ম্যানেজমেন্ট করছেন এবং সেখানে পুরো বিষয়টা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে এবং সংসদ ভবনের যে ভিতরের অংশটুকু, বাহিরের অংশ আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড সিস্টেম, লাইটিং এবং অন্যান্য যেসব ডেকোরেশনের কাজগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা কিন্তু করছে। একই সাথে সেখানে ক্যাবেল টানার কাজ সহ ইন্টারনেট এবং অন্যান্য আনুষঙ্গিক যেসব কাজগুলো রয়েছে এবং পানির লাইন এবং জরুরি প্রয়োজনে টয়লেটের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে সাধারণ মানুষ আসলে কতটুকু আসতে পারবে, চেয়ার ডিজাইন এবং প্রত্যেকটা জায়গাকে ভাগ করে দেওয়ার যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামীকালকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বৎসপূর্তি হচ্ছে, সেখানে শেখ হাসিনার যে 17 বছরের দুঃশাসন সেগুলোকে আসলে ব্যানার ফেস্টুনের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কালারফুল বিভিন্ন ব্যানার সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। একই সাথে সার্বিক প্রস্তুতি কিন্তু এখানে চলছে এবং আগামীকালকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা হওয়ার কথা রয়েছে, যেটির দাবি করে আসছিল ছাত্র জনতা এবং তারা যেটি দাবি জানিয়ে আসছিল যে জুলাই ঘোষণাপত্র যে সরকার বারবার সময় দিয়ে আসছিল এবং তারা কিন্তু যে
বর্ষপূর্তির দিনে এই জুলাই ঘোষণাপত্রটিকে দিয়েছে সেটিকে কিন্তু সাধারণ মানুষ অনেকটা স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং তারা পজিটিভলি নিচ্ছেন যে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেটিকে একটি আইনি ভিত্তি দিবে এবং সাধারণ যারা অভ্যুত্থানকারী তাদেরকে আইনি সুরক্ষার ব্যবস্থা করা হবে এবং সেটিকে সংবিধানে অন্তর্ভুক্তের মাধ্যমে এটিকে একটি স্থায়ী এবং বাংলাদেশের রাষ্ট্রের সাথে একটি সম্পূর্ণ স্থায়ী পদ্ধতি এবং স্থায়ী একটি কাঠামো হিসেবে দাঁড়িয়ে যাবে, এমনটাই কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং দেখতে পাচ্ছি যে সাধারণ দর্শনার্থী তারা কিন্তু আজকে বিভিন্নভাবে এখানে ঘুরে যাচ্ছেন এবং তারা কিন্তু দেখছেন। একই সাথে নিরাপত্তা বাহিনী কিন্তু পুরো জায়গাটিকে তাদের নিরাপত্তার বলয়ের মধ্যে রেখেছে এবং কোনো ধরনের যে বিশৃঙ্খলা তৈরি নয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে এখনো আমন্ত্রণ পায়নি বিএনপি, জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, জুলাই সনদে শতভাগ একমত বিএনপি, যে কোনো সময় তালিকা দিলে সই করতে আপত্তি নেই। সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে অভিযোগ করে জানিয়ে সালাউদ্দিন বলেন, কাগজিক দলিল কিংবা নির্বাচিত সংসদ ছাড়া সাংবিধানিক সংশোধনের যৌক্তিকতা নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সোমবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলোচনা করেন জুলাই জাতীয় সনদ, নির্বাচন সংস্কার, সংবিধান সংশোধন সহ বেশ কয়েকটি বিষয়ে। এ সময় তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় ৬টি সংস্কার কমিশনের ১৯টির মধ্যে ১২টি একমত এবং ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। ৭টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জুলাই জাতীয় সনদে শতভাগ একমত দলটি, যে কোনো সময় তালিকা দিলে সই করতে আপত্তি নেই। যেগুলো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে সমস্ত বিষয়ে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সেই কাগজ আমাদেরকে যখনই দিবে আমরা তখনই সই করব, সেই অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি। সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে জানিয়ে সালাউদ্দিন বলেন, নির্বাচিত সংসদ কিংবা কাগজিক দলিল ছাড়া সংবিধান সংশোধন হলে স্বচ্ছতার প্রশ্ন থেকে যাবে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি ওনারা আরো আলাপ আলোচনা করতে চান কারো কারো প্রস্তাবের প্রেক্ষিতে, কোনো কোনো রাজনৈতিক দলের প্রেক্ষিতে, সেই আলোচনা তো আমরা অংশগ্রহণ করতে পারি। মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি। আপন অপু, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের মেয়াদে বঞ্চিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার সকালে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বলেন, শিক্ষকদের যেন আর দাবি নিয়ে সড়কে নামতে না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। পর্যায়ক্রমে পাঠ্যক্রমে ইসলাম বিদ্বেষী কোনো কিছু রাখা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা। দ্বিতীয় বলেছি, এমপিওভুক্ত যারা হয় নাই, হওয়ার কথা ছিল, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 17 বছর যাবৎ দলীয় অন্ধতার কারণে তারা জিঘাংসা প্রতিহিংসা করেই তাদেরকে বঞ্চিত রেখেছে। এই সমস্ত বঞ্চিত শিক্ষক এবং অধিকার বঞ্চিত, চাকরি থেকে বিচ্যুত এই শিক্ষকদের জন্য তাদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার চলতি অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম নিয়ে সেমিনারে তিনি এই কথা বলেন। আর বিদ্যমান আইনের পাশাপাশি যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে আয়কর, ভ্যাট এবং কাস্টম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার আগারগাঁওয়ে চলতি অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টম সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সেমিনারে এসব নিয়ে গণমাধ্যমের সামনে তুলে ধরেন এনবিআর। এ সময় চলতি অর্থ বছরে পণ্যের ওপর ভ্যাট আরোপ ও সংযোজনের পাশাপাশি কর অব্যাহতির বিস্তারিত আলোচনা করেন এনবিআর এর কর্মকর্তারা।
শুধু আইন করে কর আদায় করা সম্ভব না জানিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে হবে। আর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, সরকারের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে। খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি, এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি। যাও, এটার স্বাধীনতা যারা বলতে থাকবে। তবে আবারও এনবিআর অফিসিয়ালদের চেয়ারম্যান এবং যারা মেম্বার এবং রাষ্ট্রপতি আবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। এনবিআর অন্যান্য প্রশংসার সাথে এটা আজকে যোগ হবে। এরপর ই রিটার্নের ডিজিটালাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বাণিজ্যিকভাবে ট্রেন চালুর ১.৫ বছরের বেশি সময় পার হলেও এখনও অরক্ষিত রেল লাইন। বিভিন্ন লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান, সিগন্যাল বাতি কিংবা কোনো ধরনের ব্যারিকেড। এ কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা এবং দীর্ঘ হচ্ছে মানুষের মৃত্যুর মিছিল। কক্সবাজার প্রতিনিধি আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। এটি দোহাজারী কক্সবাজার রেলপথে রাম উপজেলার রশিদনগর ও ভারুয়াখালী সড়কের লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনা দৃশ্য। শনিবার দুপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী ট্রেন একটি অটোরিকশাকে টেনে নিয়ে যায় অন্তত ১ কিলোমিটার পথ। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় চালক ও একই পরিবারের ৩ সদস্য নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় ট্রেন আসা যাওয়ার কোনো শিডিউল মানা হচ্ছে না। ৩ চাকায় বিডের মধ্যে উঠছে, তারপর দাপ করিয়ে ট্রেন আইসা ওইখানে সামনে শুটা একেবারে তুইলা একেবারে ১ কিলোমিটার লয়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা আমাদের পরিবার আর কখনো ইতিপূর্বে ঘটে নাই, যার কারণে আমাদের একটু রোড নিতে কষ্ট হচ্ছে। মূলত মূল সমস্যা হচ্ছে এখানে একটা গেটম্যান অবশ্যই প্রয়োজন আছে। গেটম্যান ছাড়া এটা কখনো নিরাপদ হবে না, যেহেতু দুই পাশে ওসা গাড়িটা স্পিডে এসে রাস্তায় উঠে যায়, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়। নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা গেলে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানান স্টেশন মাস্টার। মানুষকে সচেতন হইতে হবে। সারা বাংলাদেশেই রেল লাইনে যাতে কেউ পাথর নিক্ষেপ না করে এবং রেল লাইন দিয়ে যাতে চলাফেরা না করে, এই জন্য আপনার আমাদের জিআরবি, আরএনবি সবসময় আপনার প্রোগ্রাম করে থাকে। রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের স্বজনদের খোঁজ নেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করেছি এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ৭৫,০০০ টাকা আর্থিক অনুদান দিয়েছি এবং একই সাথে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছি যে যেহেতু রেল লাইনের অ্যাক্সিডেন্টটা হয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা। নিরাপদ রেল সেবা নিশ্চিত করতে দ্রুত গেটম্যান নিয়োগ, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর দাবি সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতের স্বজনেরা জানান, সীমান্তে আহত আলমগীরের একটি মৎস্য ঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিল সে। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, স্যাররা গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। উজানে ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেলেও তা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে রোববার রাত ১২টায় তা ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির উচ্চতা কিছুটা কমলেও লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারি, সদর সহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এখনো প্লাবিত। এসব এলাকা বীজতলা, মৌসুমী ফসল, কাঁচা সড়ক ও ঘরের পানি ঢুকে দুর্ভোগ তৈরি করেছে। এদিকে পানি কমে আসায় কালীগঞ্জের তিস্তা তীরবর্তী বোটমারি সহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে নোয়াখালীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার 4টি উপজেলা এখনও জলাবদ্ধতার কবলে রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি তারা। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের খোঁজ খবর নেয়নি বলে অভিযোগ তাদের। স্কুলের ছেলে মেয়েরা যাইতে পারে না। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ওরা আনের গর্ত হয়ে গেছে, গর্তের ভিতরে জামা কাপড় ভিজি যে আবার রিটার্ন বাড়িতে চলে আসে। 2 মাসের মতো আজকে পানি বন্দির মধ্যে আছি। আমরা গর্তন বাড়িতে গড় পানি বন্দি হয়েছি, পানি কোনো টান নাই। প্রশাসন দৃষ্টি কেউ আসে না, আমার খবর হলে না। আমাদের এই দুরবস্থার জন্য জেলা পর্যায়ে কোনো প্রতিনিধি আসে নাই এবং ইউনিয়ন পর্যায়ে কোনো প্রতিনিধি আসে না, কোনো নেতা কর্মী সাহায্য সহযোগিতা আমাদেরকে করে না।